This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে, ফোর্ট উইলিয়ামে যৌথ সেনাপতি সম্মেলনে নরেন্দ্র মোদী, অনুষ্ঠানে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, যৌথ সেনাপতি সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা, অত্যাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে, কিভাবে তার ভিত্তিতে বাহিনীকে আরো উন্নত করা যেতে পারে তা নিয়েও আলোচনা বৈঠকে বলে জানা যাচ্ছে। আরো একবার জানাই আপনাদেরকে, ফোর্ট উইলিয়ামে যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী সায়ন্ত, রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই মুহূর্তে কি আপডেট তোমার কাছে? দেখো, ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ ফোর্ট উইলিয়াম অর্থাৎ বিজয় দুর্গের যে দুয়ার, সেইখান থেকে বেরিয়ে আসবেন এবং সেখান থেকে তিনি সোজা রেসকোর্সে গিয়ে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে তার বিহারে যাওয়ার কথা। তবে সেটা বৈঠক সূত্রে যেটা জানা যাচ্ছে, ভারতীয় সেনা সূত্রে, যে ইতিমধ্যে বৈঠক শেষ হবার পর তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটু একান্তগতভাবে বৈঠক করছেন এবং তারপরে তিনি বেরিয়ে আসবেন। তার বেরোনোর কথা থাকলেও তিনি বেরোনোর সময় কিছুটা পিছিয়ে দেন এবং সেই মতো তিনি যেটা জানা যাচ্ছে সেনা সূত্রে, যে প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তিনি একটা বৈঠক সারছেন এবং বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে, এটা সেনা সূত্রে জানা যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের তরফে তৎপরতা শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী বেরিয়ে আসবেন। তবে এই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স, যেটা ভারতীয় সেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, যেটা আফটার অপারেশন সিঁদুর, এই বৈঠকে কিন্তু স্বাভাবিকভাবেই যে ভারতীয় সেনার রিফর্মস, মূলত আধুনিকরণ, ভারতীয় সেনা আগামী দিন কীভাবে কী পদক্ষেপ করবে, যেভাবে গোটা বিশ্বজুড়ে যুদ্ধের রণকৌশল চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী ভারতীয় সেনা কতটা নিজেদেরকে বদলাবে, সেই একাধিক বিষয়ে এই কনফারেন্সে অর্থাৎ সম্মেলনে আলোচনা হয়েছে বলে আপাতত সেনা সূত্রে খবর। তবে মূলত ভারতীয় সেনাকে একটা বিষয়ে প্রধানমন্ত্রী যেটা নির্দিষ্ট করে দিয়েছেন, যে এই বৈঠকের এই রণকৌশল বা রণনীতি অত্যন্ত দ্রুত বদল প্রয়োজন। কারণ যেভাবে চীন এবং পাকিস্তান নিজেদের পদ্ধতি বা পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেলেও চীন কিন্তু গোটা বিশ্বে অন্যতম শক্তিশালী দেশের মধ্যে 3 নম্বরে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীন যেভাবে নিজেদের রণকৌশল বদলাচ্ছে, এই ভারতকে কিন্তু সেই রূপেই সেরকমভাবে সীমান্তে নিজেদের রণকৌশল বদলাতে হবে। একই সঙ্গে পাকিস্তান, চীন, মায়ানমারের ক্ষেত্রেও সীমান্তে কীভাবে সামলাবে সেটার পন্থা নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কাছ থেকে পাঠ পেয়ে, এমনকি আপনার অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে যথেষ্ট উজ্জীবিত ভারতীয় সেনাকর্তারাও, তারা একাধিক বিষয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপদেশ দিয়েছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে আধুনিক অস্ত্র, রাডার, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও কোথায় কোথায় প্রয়োজন, কীভাবে নিজেদের বদল প্রয়োজন, সেগুলো সেনাকর্তারা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন বলে সূত্রের খবর। একেবারে শান্ত, তুমি আপডেটের দিকে নজর রাখো। আরো একবার জানাই আপনাদের, অত্যাধুনিক প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হবে, কিভাবে তার ভিত্তিতে বাহিনীকে আরো অনেকটা উন্নত করা যেতে পারে তা নিয়ে আলোচনা আজকের মূলত এই বৈঠকে। শান্তর কাছে আসবো, কিন্তু তার আগে অবশ্যই আজকের এই বৈঠক নিয়ে আমরা সকাল থেকে, গতকালও আমরা বলেছি কেন এই গুরুত্বপূর্ণ, কেন আজকের এই বৈঠকে কি বার্তা পৌঁছচ্ছে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে 3 বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত রয়েছেন এবং প্রধানমন্ত্রীর বার্তা, অবশ্যই এটা দুতরফেই কিন্তু আলোচনা ছিল। একদিকে সেনাদের তরফ থেকে, যেটা শান্ত বলছিল, যেটা আমাদের কাছে এক্সক্লুসিভ সূত্র মারফত খবর আছে, যে সেনারা তারাও তাদের মতামত জানিয়েছেন যে কি বদল আনা যেতে পারে, ভালো হয়, তারা তাদের দিক বলেছেন। এবং অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধান যখন এই বৈঠকে উপস্থিত ছিলেন, তাদের তরফে কি বার্তা গেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল, আজকের এই বৈঠক যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বারবার বলছি অপারেশন সিঁদুরের পর হয়তো কিছু আরো অত্যাধুনিক যে অস্ত্র আমাদের দেশ হয়তো আনতে চলেছে বা কি পরিবর্তন দরকার, সেই সব বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে। আপনি আজকের এই বৈঠককে কিভাবে দেখছেন? দেখুন, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, ইট ইজ মানে রিচুয়াল, এটা প্রত্যেক বছর হয়। এর আগে ভোপালে হয়েছিল, এবার আমাদের কলকাতায় হয়েছে, ফোর্ট উইলিয়াম, বিজয় দুর্গ, সেখানে হচ্ছে। এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, এনএসএ সবাই আছে এবং যারা দ্য ব্রিলিয়েন্ট মাইন্ডস বোথ ইন সিভিল অ্যান্ড মিলিটারি, তারা একটা ছাদের তলায় ডিসকাস করছে। বিশেষ করে ট্রান্সফরমেশন, যেটা সায়ন্তন বলল,
তার সঙ্গে সঙ্গে মাল্টি ডোমেন প্রিপেয়ারনেস, যেটা আমরা দেখেছি একটা ডোমেন না বাট মাল্টি ডোমেন, সেটা স্পেস, স্কাই, ল্যান্ড অ্যান্ড ওয়াটার, এই সমস্ত একসঙ্গে কিরম ভাবে লড়াই করবে এবং সিঙ্কে ট্রাই সার্ভিস, তাই নেভি, এয়ারফোর্স, আর্মি তিনজনেরই চিফ এবং সিনিয়র কমান্ডার তারা এখানে এসেছেন। এবং মেনলি ট্রান্সফরমেশন, যেটা ভারতের সামরিক বাহিনীকে আরো কিরম ভাবে এনহ্যান্স করা যায় থ্রু ট্রান্সফরমেশন। আর যদি থিয়েটার কমান্ডে যদি অ্যাট অল আমরা চেঞ্জ করি, যেটা এখন আমাদের নর্মাল আর্মি, নেভি, এয়ারফোর্স আলাদা আলাদা কমান্ডে চলে, সেইটা যদি থিয়েটার কমান্ডে নিয়ে এসে তিনটে সার্ভিসকে একটা ছাতার তলায় আনা উচিত কি উচিত না, আমি বলছি না আসবে, কারণ আমেরিকান ওয়ে ওরা একরকম করে, ওরাই যে সবচেয়ে শ্রেষ্ঠ এটার কোনো মানে নেই। আমরা এত বছর ধরে আমাদের যে ওয়ে অফ কমান্ড অ্যান্ড কন্ট্রোল চলছে সেটা ঠিক না, আমাদের সেখানে চেঞ্জ থাকবে। আমার মনে হয় ডিফারেন্ট প্রসেসে একটা ওয়ার গেমিং এই নেক্সট 3 দিন চলবে, 15, 16, 17। বিশেষ করে যখন আমরা দেখেছি এখন নেপাল এবং বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল এবং সেই সরকারকে ভাঙা হয়েছিল, ডিপ স্টেট কাজ করছে এবং পূর্ব এবং উত্তর পূর্ব এবং গুরুত্বপূর্ণ চীন যে সাইডে আছে, বে অফ বেঙ্গল যেখানে আছে, নিকোবর আইল্যান্ডটাকে আরো স্ট্রেংথেনিং করা হচ্ছে, 2 লক্ষ কোটির নিউ ডিল করা হচ্ছে টু গেট 114টা রাফায়েল আরো আসছে। তো এই সমস্ত জিনিস নিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে ভারত এবং ভারতের সামরিক বাহিনীর একটা কমপ্লিট ট্রান্সফরমেশন চলছে, সেই দিকে নজর রেখে আমার মনে হয় প্রধানমন্ত্রী এই গুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে ডিসকাশন হবে। কর্নেল, অবশ্যই আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং আলোচনার জায়গায়, কিন্তু যদি একটু আমরা জায়গাটার দিকে নজর রাখি, অর্থাৎ বাংলায় কলকাতার ফোর্ট উইলিয়ামকেই বা কেন বেছে নেওয়া হলো? দেখুন, কলকাতা ফোর্ট উইলিয়াম এই জন্য বেছে নেওয়া হলো কারণ এখন গ্লোবাল সাউথ এন্ড লুক ইস্ট, এবং আমরা দেখেছি যে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, এই কমপ্লিট জায়গায়, এবং আমাদের ইন্টারনাল আপনি যদি দেখেন নর্থ ইস্টের মণিপুরে বিভিন্ন জায়গায় একটা প্রবলেম হচ্ছে, একটা উত্তাল হচ্ছে, সরকার ভেঙে দেয়া হচ্ছে, বাংলাদেশ থেকে একটা করিডোর বানানো হচ্ছে আরাকান প্রভিন্সে, চট্টগ্রাম থেকে। তাদের কি প্ল্যান, কি টেমপ্লেট, প্রত্যেকটা নিশ্চয়ই টিভির পর্দায় আলোচনা হবে না, তবে একটা টেমপ্লেট কেউ না কেউ ভারতবর্ষকে অশান্ত করতে চাচ্ছে, ভারতের পূর্ব উত্তর পর্বকে ভাঙতে চাচ্ছে, আইএসআই এর একটা বড় ঘাঁটি, সিআই এর বলতে কর্নেল আপনাকে একটু থামাবো এই মুহূর্তে। লিমা, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সম্ভবত বৈঠক শেষে বেরিয়ে আসছেন ফোর্ট উইলিয়াম থেকে। শান্ত রয়েছেন, শান্ত, কি ছবি ধরা পড়ছে? একদমই দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রীর কনভয় বেরিয়ে আসছে, অর্থাৎ বৈঠক শেষ হয়েছে। যে বৈঠক গোটা বিশ্ব কিন্তু তাকিয়েছিল এই বৈঠকের দিকে, কারণ প্রধানমন্ত্রী ভারতীয় সেনাকে কি পাঠ দেন সেটাই দেখার, এবং প্রধানমন্ত্রী সেই সম্মেলনে যোগ দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন, এবং প্রধানমন্ত্রী কিন্তু এই প্রোগ্রাম থেকে বেরিয়ে সরাসরি রেস করছে এবং সেখান থেকে বায়ুসেনা পৌঁছাবেন। তবে এই বৈঠক প্রায় একেবারে শান্ত, আমরা সেই ছবিটা দেখতে পেলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে তিনি বেরিয়ে গেলেন সেখান থেকে, ফোর্ট উইলিয়াম থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি রেস কোর্সে চলে যাবো। সুপ্রিয় রয়েছেন, সুপ্রিয়, যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে যেতে পারেন। একদমই, দেখো, ফোর্ট উইলিয়াম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে কনভয়, সেই কনভয় বেরিয়ে গেছে, এবং আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আরসিটিসি গ্রাউন্ডের বাইরে, অর্থাৎ রেস কোর্সের বাইরে। আর কিছু সময়ের মধ্যে এই যে গার্ডেল দেখতে পাচ্ছ, যেখানে কলকাতা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা রয়েছে, একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে এবং এসপিজির যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাদের উপস্থিতি রয়েছে, এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় এই আরসিটিসি গ্রাউন্ডে এসে পৌঁছবে, এবং এখানে কিন্তু বায়ুসেনার যে চপার, সেই চপার আগে থেকেই দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে যাবেন, এবং সেখান থেকে তারপর পরবর্তী যে কর্মসূচি রয়েছে অর্থাৎ বিহারের উদ্দেশ্যে রওনা হবেন। তবে এই আরসিটিসি গ্রাউন্ডে এসে পৌঁছানোটা প্রধানমন্ত্রীর এখন কিন্তু সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং তার জন্য যাবতীয় যে নিরাপত্তার 800 বন্দোবস্ত সেটাও আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু দেখানোর চেষ্টা করার জন্য আস্তে আস্তে যে আরসিটিসি গ্রাউন্ডে যে চপার, সেই চপার কিন্তু প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী সহ আরো অন্যান্য চিফ অফ ডিফেন্স স্টাফ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা সকলেই কিন্তু একসঙ্গেই এখানে এসে পৌঁছবেন, এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রীর যে চপার, সেই চপার এই আরসিটিসি গ্রাউন্ড থেকে সরাসরি উড়ে যাবে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে, এবং সেখান থেকে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা হবেন। তবে এখানে বেলা 1টা নাগাদ
পোর্ট উইলিয়ামের কর্মসূচি শেষ করার পর বা এই যে কম্বাইন্ড কমান্ডার যে কনফারেন্স, সেই কনফারেন্স নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির সময় অনুযায়ী বেলা 1টায় শেষ করার কথা ছিল এবং 1:10-এর মধ্যে প্রধানমন্ত্রীর এই আরসিটিসি গ্রাউন্ডে এসে পৌঁছানোর কথা। কিন্তু কনফারেন্স শেষ হওয়ার পর তিনি আলাদাভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী সহ আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একান্তে বৈঠক করেন এবং সেই কারণে তার নির্ধারিত যে সময়সূচি, সেই সময়সূচির কিছুটা সময় পরেই তিনি আসছেন। ইতিমধ্যেই তিনি পোর্ট উইলিয়াম থেকে প্রধানমন্ত্রীর কনভয় বেরিয়ে পড়েছে। আমরা পাইলট কার দেখতে পাচ্ছি, পাইলট কার এসে পৌঁছে গেছে এবং এর পেছনে কিন্তু প্রধানমন্ত্রীর যে কনভয়ের গাড়ি, সেই গাড়ি রয়েছে। অর্থাৎ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আরসিটিসি গ্রাউন্ডে এসে পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক এক করে কিন্তু পাইলট কার, যেটা বলছিলাম তোমাকে, সেই গাড়ি ঢোকার ছবি আমরা দেখতে পাচ্ছি। এর পেছনেই কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি রয়েছে। সেই গাড়িতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যে কম্বাইন্ড কমান্ডার্স যে কনফারেন্স, সেই কনফারেন্সে যোগ দেওয়ার পর পোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে আরসিটিসি গ্রাউন্ডের উদ্দেশ্যে ঢুকছেন। আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রধানমন্ত্রী সেই কনভয়ের ছবি এবং এই কনভয় সোজা চলে যাবে আরসিটিসি গ্রাউন্ডের ভেতরে, যেখানে হেলিপ্যাডে বায়ুসেনার যে বিশেষ চপার, সেই চপার প্রস্তুত রাখা হয়েছে। আর এই চপারে চেপেই কিন্তু আর কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকে পরবর্তীতে তিনি বিহারের উদ্দেশ্যে যাবেন। তবে আজকের এই যে পোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে এসে পৌঁছচ্ছেন আরসিটিসি গ্রাউন্ডে, তার জন্য কিন্তু এই পোর্ট উইলিয়াম সংলগ্ন রেড রোড বা আশপাশের যে সমস্ত হেস্টিংস এলাকার যে রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তায় কিন্তু বেশ খানিকটা সময় আগে থেকেই সম্পূর্ণরূপে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে। এবং প্রধানমন্ত্রীর চপার আরসিটিসি গ্রাউন্ড থেকে উড়ে যাওয়ার তারপরেই কিন্তু এই সমস্ত রাস্তাতে আবার যান চলাচল আগের মতন স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে। তবে এখন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং কনভয় তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন অমিত যে ছবি দেখাচ্ছে, আরসিটিসি গ্রাউন্ডের ভেতরে এক এক করে প্রধানমন্ত্রীর যে কনভয়, সেই কনভয়ের গাড়ি ঢুকছে। প্রধানমন্ত্রী নিজে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। তবে চপারের কাছে, বায়ুসেনার যে চপারে তিনি চেপে উড়ে যাবেন দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে, সেখানে পৌঁছানোটা কিন্তু আর কিছু সময়ের অপেক্ষা। যাবতীয় প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সেখানে রয়েছে, আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। সুপ্রিয়া, তুমি নজর রাখো, তুমি সঙ্গে থাকো, আমরা ছবিটা দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনাও করছি, কারণ আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো সূত্র মারফত আমাদের কাছে খবর এসছে, যে বিষয়গুলো আলোচনা হয়েছে, তা নিয়ে আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছিলাম। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল, আপনাকে থামিয়েছিলাম যে জায়গাটায়, যে কেন ফোর্ট উইলিয়ামে এই বৈঠকটা করা হচ্ছিল, আপনি বলছিলেন, প্লিজ কন্টিনিউ। আমি যেটা বলছিলাম যে উত্তর পূর্ব এবং উত্তর পূর্বে যে 7টা রাজ্য অনেকটা বেশি, বিশেষ করে মণিপুর, মিজোরাম অস্থিরতা করার জন্য যে সব শক্তি বাইরে থেকে কাজ করছে, বিশেষ করে চট্টগ্রাম থেকে যে আরাকান প্রভিন্সে একটা করিডোর বানানো হচ্ছে, নিশ্চিতভাবে সেটা হিউম্যানিটেরিয়ান করিডোরের জন্য নয়। যদিও সামনে সিআইএ বলছে এটা হিউম্যানিটেরিয়ান করিডোর এই রোহিঙ্গাদের হেল্পের জন্য, তার পেছনে কি গল্প আছে আমরা প্রত্যেকেই সেটা জানি যত সময় যাবে। এবং তারা একটা বড় অংশ কেটে জোল্যান্ড বলে, সেটা একটা খ্রিস্টান স্টেট, কিছুটা অংশ হয়তো ভারতবর্ষ থাকবে, এরকম একটা প্ল্যান আছে বলে আমরা শুনেছি। কিন্তু যেটা আমরা দেখেছি সেটা নিশ্চিতভাবে বাংলাদেশের সরকারকে ভেঙে দেওয়া, যেরকম আমরা দেখেছি নেপালের সরকারকে ভেঙে দেওয়া। নিশ্চিতভাবে কোনো না কোনো একটা ডিপ স্টেট কাজ করছে এবং তার প্রভাব আমাদের নেপালের 1751 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার অথবা বাংলাদেশের 476 কিলোমিটার, তার প্রভাব প্রত্যেকটা আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এসে পড়ছে। তো আমাদের সতর্ক থাকতে হবে কে কারা হেল্প করছে, তাদের কি মস্তিষ্ক প্রসূত, কিভাবে প্ল্যান করছে, কোন কোন জঙ্গি সংগঠন অ্যাক্টিভ হচ্ছে, কাদের রিসোর্সেস পৌঁছচ্ছে, কারা পৌঁছচ্ছে। আপনাকে আরো একবার থামাবো। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে চপারে উঠছেন, সেই ছবি আপনাদেরকে সরাসরি টিভি 9 বাংলায় দেখাচ্ছি। লিমা, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিহারের উদ্দেশ্যে তিনি আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন। এখান থেকে সম্ভবত বিমানবন্দর এবং তারপরেই সেখান থেকে পৌঁছে যাবেন তিনি বিহারে। এই মুহূর্তে বৈঠক ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে একেবারে সরাসরি তিনি এই মুহূর্তে যে চপার, প্রধানমন্ত্রী চপার একেবারে রেডি, তিনি সেখান থেকে পৌঁছে যাবেন দমদম বিমানবন্দরে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী তাহলে রওনা দিচ্ছেন, একদম শেষ মুহূর্তের ছবিটা, তাই তো? এটা একদমই যে বিষয়টা তো কিছু সময় আগে যখন কথা হচ্ছিল তখনই বলছিলাম, কনভয় ইতিমধ্যেই আরসিটিসি গ্রাউন্ড অর্থাৎ রেস কোর্স যেখানে হেলিপ্যাড রয়েছে, পরপর 3টি চপার আমরা দেখতে পাচ্ছি বায়ুসেনার প্রস্তুত রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গাড়ি, যে কালো গাড়িতে করে তিনি ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে আরসিটিসি গ্রাউন্ডে এসেছেন, সেই গাড়ি একেবারে হেলিপ্যাডের কাছে পৌঁছে গেছে এবং ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তিনি নিজে গাড়ি থেকে নেমে চপারের দিকে এগিয়ে গেছেন এবং চপারে তিনি ইতিমধ্যেই উঠে পড়েছেন। এমনটাও কিন্তু আমরা এখান থেকে যতটা বুঝতে পারছি বা যে ছবি আমাদের
ক্যামেরাতে ধরা পড়ছে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে তিনি চপারে ইতিমধ্যে উঠে পড়েছেন এবং চপার ওরা এখন কিন্তু খুবই সময়ের অপেক্ষা, যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ এবং পরপর 3টি চপারই কিন্তু এখান থেকে উঠবে এবং এই চপার বায়ুসেনার যে চপার সেই চপার দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে যাবে। এখনো পর্যন্ত যেটা আমরা যে শিডিউল রয়েছে প্রধানমন্ত্রীর, সেই শিডিউল অনুযায়ী আমরা যেটা জানি যে এখান থেকে তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকে আবার তার পরবর্তীতে তিনি বিহারের উদ্দেশ্যে রওনা হবেন। এবং দেখতে পাচ্ছি যে সমস্ত সেনাবাহিনীর বা বায়ুসেনার যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু এক এক করে সরে আসছেন, চপারের দরজা বন্ধ হচ্ছে, তারপরে কিছু সময়ের মধ্যেই কিন্তু এই চপার দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে উঠবে। এবং তার আগের যে বিষয়টা তোমাকে বলছিলাম যে এই সংলগ্ন এলাকা গোটা রেসকোর্স অর্থাৎ আরসিটিসি গ্রাউন্ড সংলগ্ন হেস্টিংস থেকে শুরু করে রেড রোড, লাভার্স লেন বা এই ফোর্ট উইলিয়ামের আশপাশে যে সমস্ত রাস্তা রয়েছে সম্পূর্ণরূপে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এবং এই চপার যতক্ষণ চপার কিন্তু ওড়ার যে একেবারে ওড়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 3টি চপারই কিন্তু একসঙ্গে এই আরসিটিসি গ্রাউন্ড থেকে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে TV9 বাংলার পর্দায়। আজকের এই কম্বাইন্ড কমান্ডার্স যে কনফারেন্স সেটাও কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ ছিল বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপট অনুযায়ী এবং ভূকৌশলগত জটিলতার দিক থেকে যেভাবে নেপাল বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের যে অশান্ত পরিস্থিতি, সেই জায়গা থেকে 3 বাহিনীর সমন্বয় এবং আগামী দিনে যে স্ট্র্যাটেজি সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই কম্বাইন্ড কমান্ডার্স যে কনফারেন্স এবং সেই কনফারেন্সের পরে আলাদা করে প্রধানমন্ত্রীর বৈঠক এগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে চপারের ছবি দেখতে পাচ্ছ এই 3টি চপারের মধ্যে কিন্তু একটি চপার একেবারে প্রথম যে চপারটি রয়েছে বায়ুসেনার, সেই চপারে চেপেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে যাবেন এবং সেই চপার কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত, আকাশে ওড়ার অপেক্ষায় রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছ। একেবারে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন এবং তার সফর শেষে এই মুহূর্তে তিনি রওনা দিচ্ছেন। এখান থেকে সম্ভবত তিনি কলকাতা বিমানবন্দরে যাবেন, কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বিহারে যাবেন তিনি। ফোর্ট উইলিয়ামে সেখানে যৌথ সেনাপতি সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন সেখানে। সরাসরি আমরা রেসকোর্সের ছবি দেখাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে রওনা দিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সূত্রের খবর, যৌথ সেনাপতি সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা হয়, অত্যাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। এই বিষয়গুলো আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অবশ্যই আজকের এই যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিল মধুকল্পিতা এবং প্রতিরক্ষা মন্ত্রী। তাদের প্রতি বছর, যেটা একটু আগেই কর্নেল বলছিলেন যে প্রতি বছরই কিন্তু এই বৈঠকটা হয়, কিন্তু এই বৈঠকটা এবছর বাংলায় হওয়ার এবং বিশেষ করে ফোর্ট উইলিয়ামে হওয়ারও যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা বিষয় রয়েছে। আর এই বৈঠক শেষের পর আর এখন বিহারের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী যাবেন, তবে এই চপার আগে যাবে বিমানবন্দরে। এখনও পর্যন্ত সম্ভবত আমাদের কাছে যে খবর রয়েছে সেই অনুযায়ী সেখান থেকে তিনি বিহারে। প্রধানমন্ত্রীর চপার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। ফোর্ট উইলিয়ামে বৈঠক ছিল, সেই বৈঠক শেষে সরাসরি প্রধানমন্ত্রী এখন তিনি বিমানবন্দর যাবেন এবং সেখান থেকে তিনি চলে যাবেন বিহার। সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সরাসরি ফোর্ট উইলিয়াম থেকে তার চপার, তারপর তিনি ফোর্ট উইলিয়াম থেকে আসেন, তার চপারে ওঠেন এবং এখন তার চপার পৌঁছে যাচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে। পরপর 3টি চপার রয়েছে এবং প্রধানমন্ত্রীর চপার এই 3টির মধ্যে একটি, যেমনটা একটু আগে সুপ্রিয় বলছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি চপার থাকে। প্রথমটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চপার সম্ভবত যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা TV9 বাংলার পর্দায়, এইটি বায়ুসেনার সেই চপার যেখানে প্রধানমন্ত্রী রয়েছেন। প্রথম চপারটি চলে গিয়েছে, দ্বিতীয় চপার প্রধানমন্ত্রী, এরপর যাবে তৃতীয় চপার।